ধরুন কেউ ব্যায়াম শুরু করতে যাচ্ছে বা কোনো একটা ফিটনেস সেন্টারে ভর্তি হবে, তো নতুন যারা একদম নতুন যারা ব্যায়াম করতে চাচ্ছে বা ফিজিক্যাল এক্সারসাইজ করতে চায়, তাদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে? তারা কোন জায়গা থেকে শুরু করবে? যদি যুবক হয় সেক্ষেত্রে প্রথম থেকেই তারা কিছু এক্সারসাইজ করবে যেগুলো ইকুইপমেন্ট ব্যবহার করেও করতে পারে, ফ্রি হ্যান্ডেও করতে পারে, লোড দিয়েও করতে পারে, যদি তার কোনো রোগ না থাকে। যদি একটু সিনিয়র টাইপের মানুষ হয় এবং তার ধরেন যে কোনো অভ্যাসও নাই এবং তার কোথাও পেইন আছে, সেক্ষেত্রে অবশ্যই সেই পেইনটা যেন না বাড়ে সেরকম মুভমেন্ট করতে হবে, সেটা ট্রেনার একটু আপনাকে বুঝে দিবে। যদি হার্টের রোগ থাকে সেক্ষেত্রে কিছুক্ষণ আগেই আলোচনা করলাম যে আমাকে মেপে মেপে এক্সারসাইজ করতে হবে। সর্বোচ্চ 220, তা হার্টবিট রেটের সর্বোচ্চ মাপ হচ্ছে 220, তা থেকে নিজের বয়স বাদ দিবে, বয়স বাদ দেওয়ার পর সেটার আবার 70% বের করবে, দিয়ে এমন একটা ব্যায়াম করবে যেন তার উপরে না যায়। এই যে এগুলো হলো বিভিন্ন রোগের ব্যাপার। এবং যদি এর পাশাপাশি কারো ডায়াবেটিস থাকতে পারে, কারো পিসিওএস থাকতে পারে, কারো থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, এরা আবার আলাদা আলাদা ডায়েট প্ল্যান ফলো করবে। এদের ক্ষেত্রে আবার এক্সারসাইজ প্ল্যানটা সবার ক্ষেত্রেই সেম। এক্সারসাইজ সবার ক্ষেত্রে সেম, একই ধরনের এক্সারসাইজ মেয়ের বডিতেও, একটা নারীর বডিতেও যেভাবে ইম্প্যাক্ট ফেলে, একটা পুরুষের বডিতেও সেভাবে ইম্প্যাক্ট ফেলে। আপনি জিমে গিয়ে সবার প্রথমে যে এক্সারসাইজগুলো করবেন, যেটা হচ্ছে যে আপনার কোনো অভ্যাস নাই, আপনি একদম ইকুইপমেন্ট ইউজ করে করে সেফলি এক্সারসাইজ করার চেষ্টা করবেন। এর পাশাপাশি আপনি গিয়ে প্রথমেই ইকুইপমেন্ট কেন করবেন? কারণ ধরেন যে ব্যক্তিটার বেঞ্চ প্রেস করার, ধরেন চেস্ট প্রেস করার অভ্যাস নাই, সেই ব্যক্তিটাকে যদি প্রথম দিনই আপনি বেঞ্চ প্রেস করতে দেন, সেক্ষেত্রে হাত নড়বড় হতে পারে, শোল্ডার ইনজুরি হতে পারে। তো কিছু ইকুইপমেন্ট আছে যেখানে বসে আপনি জাস্ট প্রেস করলে আপনার চেস্টের কাজ হয়ে যাবে। কোন একজন ব্যক্তি ধরেন জীবনে কোনোদিনও পুশ আপস করেনি, এই পুশ আপস করেনি, তো ওয়ালে হাত দিয়ে পুশ আপস করা যায়, কোন একটা উঁচুতে মানে কোন একটা উঁচু চেয়ারে বা টেবিলে হাত দিয়ে পুশ আপস করা যায়, এইভাবে করতে হবে। এটা ট্রেনার আপনাকে বুঝিয়ে দিবে। তারপরে ফ্লোরে যেতে হবে। কারো ধরনের অভ্যাস আছে একদমই সে অন্য মাঠে খেলাধুলা করে বা তার বডি ফিট, সে ধরেন ঝুলে ঝুলে ব্যায়ামও করতে পারে, তার প্ল্যান আলাদা হবে। মানে প্ল্যানটা আসলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আলাদা হবে, কখনো কাউকে কপি করা যাবে না। এক্ষেত্রে ট্রেনার আপনাকে হেল্প করবে, ট্রেনার আপনার বডিটা দেখে বুঝবে যে এই ব্যক্তিটাকে এই ইকুইপমেন্ট দেওয়া যাবে, প্রথম দিন থেকে ইকুইপমেন্ট ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। অনেকে তো মনে করে যে সেক্ষেত্রে ভারী ইকুইপমেন্ট গুলো অ্যাভয়েড করতে হবে। না, প্রত্যেকটা ইকুইপমেন্টের তো মাত্রা আছে, আপনি যত ওয়েট বাড়াবেন তত ভারী হবে। অনেক সময় মানুষ মনে করে যে আমরা ফ্রি হ্যান্ড করবো, ফ্রি হ্যান্ডই মনে হয় সব থেকে হালকা ব্যায়াম। না, অনেক সময় কি হয়, যেমন আপনি পুশ আপস করছেন, ধরেন আমার ওজন ধরেন কথার কথা 70 কেজি, পুশ আপস করলে তো আমার অর্ধেক ওজন, বডির ওজনও যদি পড়ে তাও তো আপনার 35 থেকে 40 কেজি একটা লোড পড়ছে। কিন্তু ওই ব্যক্তিটাই যদি বেঞ্চে শুয়ে থেকে 5 কেজি দুইটা ডাম্বল এক্সারসাইজ করে, তাহলে তার বডিতে প্রেসার পড়বে মাত্র 10 কেজি, কিন্তু পুশ আপস করলে প্রেসার পড়বে 40 কেজি। তাহলে ইনজুরি কোথায় হওয়ার চান্স বেশি? পুশ আপ করলে ইনজুরি হওয়ার চান্সেসটা বেশি তার, যদি তার অভ্যাস না থাকে। এটাই আমি বুঝাচ্ছি যে সবসময় যে ফ্রি হ্যান্ডই আপনার জন্য হেলদি হবে তা না। আপনি নর্মাল এক্সারসাইজ যেগুলো ইকুইপমেন্টে করা যায় সেগুলো দিয়ে ভালো মতো করতে পারবেন। কারো যদি কোমরে ব্যথা থাকে, তাহলে প্রত্যেকটা দেখবেন এখনকার অনেকগুলো মেশিনই হয়ে গেছে ব্যাক সাপোর্ট থাকে। যেমন পায়ের ব্যায়াম করছেন, ব্যাক সাপোর্ট দিয়ে আপনি লেগ এক্সটেনশন, লেগ কার্ল করতে পারেন। চেস্টের পিঠের সাপোর্ট দিয়ে আপনি চেস্ট প্রেস করতে পারেন। যাদের কোমরে ব্যথা আছে ধরেন, তারা এই ধরনের এক্সারসাইজগুলো করবে। কোমরে ব্যথা আছে, আপনি নর্মাল উঠবস না করে, ঝুঁকে না করে, দেখবেন কিছু মেশিন আছে শুয়ে থেকে জাস্ট পাটাকে নড়ানোর মাধ্যমে লেগ প্রেস করা যায়। তাহলে আপনার কোমরেও প্রেসার পড়লো না, কিন্তু লেগ প্রেসও হয়ে গেল। যেটা আমি শুরুতেই বলছিলাম যে যদি কোমরে ইনজুরি হয়, পুরোপুরি বেড রেস্টে না গিয়ে আপনার এমন ধরনের মুভমেন্ট করবেন যে কোমরে প্রেসার না পড়ে আমার অন্য বডি পার্টগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে ধরেন যে আপনার ফুল বডিটাই ফিট হবে। আর আপনি যদি পরিপূর্ণ বেড রেস্টে থাকেন, সেক্ষেত্রে হাইপারট্রফি ইফেক্টের কারণে ধীরে ধীরে মাসেল লস হবে, বোন ডেনসিটি লস হবে। এখানে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই যে আসলে জিম কাদের জন্য? ওমনিকেয়ার ডায়াগনস্টিক লিমিটেড, আপনার আস্থার ডায়াগনস্টিক, নির্ভুলতায় কোনো আপোষ নয়। জিম আমি সবসময় বলি স্ট্রেংথ ট্রেনিংটা সবার জন্য। জিম যে অ্যাফোর্ড করতে পারবে, যে ব্যক্তিটা অ্যাফোর্ড করতে পারবে, শুধুমাত্র তার জন্য জিম করা। আর স্ট্রেংথ ট্রেনিং সবার জন্য। দুনিয়াতে যত মানুষ আছে স্ট্রেংথ ট্রেনিং করতেই হবে, কারণ প্রত্যেকটা প্রাণী স্ট্রেংথ ট্রেনিং করে। আপনি বলতে পারেন যে সিংহ কিভাবে স্ট্রেংথ ট্রেনিং করে? সিংহর সব থেকে কার্যকর মাসল কোনটা? তার 4টা পা এবং তার ঘাড়ের মাসল, কারণ ঘাড় দিয়ে কিন্তু সিংহকে শিকার করতে হয়। সে যখন শিকার করছে এবং মাংসকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তখন কিন্তু তার ঘাড়ের মাসলগুলোতে স্ট্রেংথ ট্রেনিং হচ্ছে। সে যখন দৌড়াচ্ছে, তার বডির ওয়েটটাকে নিয়ে যে জোরে জোরে দৌড়িয়ে যে শিকার করার চেষ্টা করছে, সেটাও কিন্তু স্ট্রেংথ ট্রেনিং হচ্ছে। মানুষের ক্ষেত্রে কি হয়, স্ট্রেংথ ট্রেনিং কি হয়, যখন আপনি খুব জোরে দৌড়িয়ে কোনো একটা শিকার করার চেষ্টা করছেন, যেটা আদিম যুগের মানুষরা করতো, তখন কিন্তু আমাদের স্ট্রেংথ ট্রেনিং হয়ে যায়, কারণ আমরা নিজের শরীরে সর্বোচ্চ শক্তি ব্যবহার করে নিজের পাকে ব্যবহার করছি এবং মাটিতে আঘাত করছি, যার কারণে আমাদের স্ট্রেংথ ট্রেনিং হচ্ছে। আমরা যখন ওই প্রাণীটাকে শিকার করলাম, যে ঘাড়ে তো তুলে নিয়ে আমাদের বাসস্থানে নিয়ে আসতে হতো, ওটাও স্ট্রেংথ ট্রেনিং। আমরা যে চাষবাস করলাম, ঘাড়ের উপরে বোঝা, ধানের বোঝা তুলে নিজের বাড়ি পর্যন্ত নিয়ে আসছি, ওটাও স্ট্রেংথ ট্রেনিং। যে নারীটা কাপড় ধুচ্ছে, ওটাও স্ট্রেংথ ট্রেনিং। তার মানে স্ট্রেংথ ট্রেনিং দুনিয়ার সমস্ত প্রাণীর জন্য। আপনাকে স্ট্রেংথ ট্রেনিং করতে হবে, সেটা বাসায় হোক বা জিমে গিয়ে হোক।